ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আজও ঢাকাবাসীর আন্দোলন। কাল সকাল 10টার মধ্যে ব্যবস্থার দাবি, হাইকোর্টে রিটের রায় কাল। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে কালো ছায়া দেখছেন মির্জা ফখরুল। সুপরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারার অভিযোগ। নির্বাচন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ কাল। ইসি পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি নেতাদের। শাম্মুর প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগে ছাত্রদলের অবস্থান। আওয়ামী দোসর আমলাদের বাধ্যতামূলক অবসরের দাবি জুলাই ঐক্যের। স্থলপথে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় বিপাকে রপ্তানিকারকরা। বাজার হাতছাড়া হওয়ার শঙ্কা, নিষেধাজ্ঞায় ভারতের ক্ষতি বেশি মন্তব্য উপদেষ্টা আসিফের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আদালতের নির্দেশ অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আগামীকাল সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ঢাকাবাসী সহ ঢাকা দক্ষিণ সিটির ভোটাররা। দাবি না মানলে নগর ভবনের সামনে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান। মঙ্গলবার সকাল থেকে টানা 6ষ্ঠ দিনের মতো চলা আন্দোলনে নগর ভবনের সামনের সড়কে অবস্থান নেন পুরানো ঢাকার বাসিন্দারা। একই সাথে চলে নগর ভবন ব্লকের কর্মসূচি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনের দৃশ্য এটি। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবির এই আন্দোলন টানা 6ষ্ঠ দিন চলছে। প্রতিদিন এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন পুরান ঢাকার সর্বস্তরের মানুষ। তাদের বিশ্বাস, আদালতের রায় মেনে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিলে কমবে নাগরিক সমস্যা। মেয়র ইশরাক হোসেন, ওনাকে এরপর দিয়া শপথের দাবিতে আমরা এখানে মূলত উপস্থিত। ইশরাক হোসেনের যতদিন পর্যন্ত মেয়র হিসেবে ঘোষণা না করবে, আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব। অনতি বিলম্বে ইশরাককে ঢাকার মেয়র ঘোষণা করে তার শপথ বাক্য পাঠ করানোর জন্যই আজকে আমরা এখানে এসেছি। এই স্বাধীন দেশে কোর্ট থেকে রায় দিয়েছে, আমরা ন্যায় বিচার পেয়েছি। নির্বাচন কমিশন থেকে গেজেট পাশ করেছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গেজেট এবং কোর্ট থেকে ন্যায় বিচার পাওয়া সত্ত্বেও এই সরকার শপথ পড়াচ্ছে না। একদিকে আদালতের রায়, অন্যদিকে নির্বাচন কমিশনের গেজেট। ইশরাক হোসেনকে শপথ পড়াতে আর কোনো বাধা না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের এমন কালক্ষেপণে বিস্ময় নগরবাসীর। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে শপথ দিয়ে তাকে সেবা করার যদি সুযোগ না দেয়, তাহলে এইটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা ইশরাককে দায়িত্বে না দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। সেই জন্য তারা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। উচ্চ আদালত রায় দেওয়ার পরে আইন মন্ত্রণালয়ের সলিসিটরের কোনো মতামত দেওয়ার এখতিয়ার নাই, কোনো ক্ষমতা নাই। আমরা মনে করি এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ইঞ্জিনিয়ার ইশরাকের বিরুদ্ধে, দানের শীষের বিরুদ্ধে একটি সুগভীর ষড়যন্ত্র। আইনের মাধ্যমে কোর্ট রায় দিয়েছে, জনতার ম্যান্ডেট কোর্ট ফিরিয়ে দিয়েছে, যে ইঞ্জিনিয়ার ইশরাককে বিজয় ঘোষণা করেছে। কিন্তু আমাদের এই নির্বাচন কমিশনের গেজেটও করা হয়েছে, কিন্তু শপথ বাক্যর যে অংশটুকু, শুধু এই অংশটুকুই বাকি আছে। এই অংশটুকু শপথ বাক্য পাঠ করা হলে আমাদের নগরপিতা আমরা পাই। এদিকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলন থেকে নতুন কর্মসূচি ঘোষণা দেন সাবেক সচিব মশিউর রহমান। আগামীকাল সকাল 10টায় আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মুখে হাজির হব এবং এখানে বিক্ষোভ সমাবেশ করব। আমাদের দাবি মানলো কি মানলো না, এটা কালকে 10টা পর্যন্ত আমরা সময় দিলাম। এই 10টার মধ্যে যদি আমাদের দাবি না মানে, তাহলে সেই 10টার সময় আমরা কালকে কঠিন থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। 2020 সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি, জালিয়াতির অভিযোগ এনে মামলা করেন ইশরাক হোসেন। সে মামলায় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে অবৈধ উল্লেখ করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা দিয়ে রায় দেয় আদালত। সকল প্রক্রিয়া অনুসরণ করে রায় মেনে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিটের শুনানি শেষ। আগামীকাল দুপুর 12টায় আদেশ। মঙ্গলবার বিকেলে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি শেষ হয়। এ সময় ইশরাকের পক্ষে নির্বাচনী ট্রাইব্যুনালে দায়ের করা আবেদনের অসঙ্গতি তুলে ধরেন রিটকারীর আইনজীবী। তবে রিটকারীর আবেদনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইশরাকের আইনজীবীরা। এর আগে গত বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রাবেল ডিভিশনের হাইকোর্ট ডিভিশনের সিদ্ধান্ত নাই যে এই নির্বাচনী প্রতিনিধি প্রার্থীর বাইরে অন্যকে এসে ইলেকশন ট্রাইব্যুনালের রেজাল্ট চ্যালেঞ্জ করেছে বা রায় চ্যালেঞ্জ করে কোনো নজির তারা স্থাপন করতে পারে নাই, এবং এটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে। শুধু নির্বাচিত প্রতিনিধিকে যেন নির্বাচক শপথ না করে সেই জন্য করা হয়েছে। এটা আমরা চেয়েছি উৎকষ্ট যিনি মামলা করেছেন জরিমানার সহ খরচ সহ উৎকষ্ট তাকে মামলা খারিজ করার জন্য কালকে দুপুর 12টার সময় আদেশের জন্য রাখছেন। আগামীকাল দুপুর 12টার সময় আদেশের জন্য রাখছেন। সেখানে যদি কারো কোনো আর বক্তব্য থেকে বক্তব্য শুনবেন, কালকে আশা করি ইনশাল্লাহ আদেশ দেবেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে কালো ছায়া দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের হাসপাতাল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের এক যৌথ সভায় এই আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রেমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে তার প্রতিষ্ঠিত দল বিএনপি। মঙ্গলবার দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দল ও অঙ্গ সংগঠনের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ২৬শে মে থেকে ২ জুন পর্যন্ত ৮ দিনের এই কর্মসূচি ঘোষণা করেন। যৌথ সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশকে ১৫ বছর ধরে একটা ফ্যাসিস্ট শাসনের মধ্যে রেখেছিল, যারা আজকেও এখনো ষড়যন্ত্র করে চলেছে সীমান্তের ওপার থেকে বাংলাদেশকে আবারও আপনার সেই জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্যে এবং বাংলাদেশকে তার উন্নয়নের পথে বাধা সৃষ্টি করবার জন্য কৌশলে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। আমরা জানি যে বাংলাদেশের কিছু রাজনৈতিক শক্তি আছে, কিছু সামাজিক শক্তি আছে, তারা অনেকেই তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থে তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চান। নানা কায়দায়, নানা কৌশলে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, নির্বাচন নিয়ে টালবাহানা করছে সরকার। গায়ের জোরে সরকার ইশরাক হোসেনকে মেয়র পদে বসতে দিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। একই আইনে যদি সাদাত হতে পারে তাহলে ইশরাক কেন হতে পারবে না? এটা হলো জনগণের জিজ্ঞাসা, আমার না। সে তো আমি যদি বুঝতাম সে গায়ে আমাকে দিতে হবে, গায়ের জোর দিয়ে একেবারে গিয়ে ভাঙচুর করে বা জোর করে তালা মারতে, সে তো এক কথা নয়। তার কাছে তো আদালতের রায় আছে, আইনের পদ্ধতিতে সে গিয়ে দেখছে যে আইনের কাভারেজ থাকার পরেও, আইনসঙ্গতভাবে সে যাওয়ার পরেও সরকার গায়ের জোরে তাকে মেয়র হতে দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে সেই আইনটি প্রতিষ্ঠার জন্য তার আন্দোলন করার যথেষ্ট অধিকার রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ২৪শের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত রকিবুল হাসানের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে রিজভী বলেন, গত আমলের সাথে বর্তমান সরকারের কাজকর্ম অনেক কিছুই মিলে যাচ্ছে, যা সাধারণ মানুষকে হতাশ করছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার কমিশনের সুপারিশ আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে কাল সকাল 11টায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
রাতে জরুরি সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানায় 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান জটিল পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট ভূমিকাই দায়ী। এ সময় নির্বাচন কমিশনকে ত্রুটিপূর্ণ মন্তব্য করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে স্থানীয় সরকার নির্বাচনের বিকল্প নেই। জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের তারিখ ঘোষণার পর স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। অভিযোগ করেন, নির্বাচন কমিশন একটি দলের ও প্রার্থীর পক্ষ নিচ্ছে। বিএনপির কাছ থেকে যতটুকু ম্যাচুরিটি দরকার তা পাওয়া যাচ্ছে না বলেও তার মন্তব্য। নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ কোনো পাল্টা কর্মসূচি নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ ও শক্তিশালীকরণ বলেও জানান এনসিপি নেতারা। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ভূমিকায় দায়ী বলে আমরা মনে করি। ইশরাক হোসেন বনাম শেখ ফজলিনুর তাপস গং মামলার বিবাদী হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন নজিরবিহীনভাবে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করেনি, যার ফলে একতরফা রায় প্রদান করা হয়েছে। এমনকি রায়ের পরে তারা উচ্চ আদালতে প্রতিকার প্রার্থনা না করে মামলার বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে বলে প্রতীয়মান হয়। দীর্ঘদিন বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এই সরকারের প্রশাসনের, নির্বাচন কমিশনের আসলে সক্ষমতা প্রমাণেরও বিষয় রয়েছে, আস্থারও বিষয় রয়েছে। তো সার্বিকভাবে আমরা মনে করছি যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমেই বর্তমান সংকট দূর হবে এবং দেশের মানুষের আস্থা এবং নির্বাচনী যে সংস্কৃতি, গণতান্ত্রিক যে পরিক্রমা, সেটাই আমরা আসলে এগোতে পারবো। ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মুর প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না করলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন ছাত্রদল নেতারা। মঙ্গলবার বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি দেন তারা। বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদল নেতারা বিকেলে শাহবাগ মোড়ে জড়ো হন। রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে সংগঠনটির নেতাকর্মীরা যোগ দেন এতে। বৃষ্টিতে ভিজে স্লোগানে রাজনৈতিক সহকর্মী ও সহপাঠীর হত্যার বিচার দাবি করেন ছাত্রদল নেতারা। নিরাপদ ক্যাম্পাসের দাবি জানানোর পাশাপাশি শাম্মীর পরিবারের প্রতি সহানুভূতি না দেখানোয় সরকারের সমালোচনা করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা। শাম্মু হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার না করলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তারা। শাম্মের বাবাও সমাবেশে বক্তব্য রাখেন। এই সমবেত হওয়ার জন্য আমি আপনাদেরকে সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। শাম্মু হত্যার পরবর্তী বাস্তবতায় তাৎক্ষণিকভাবে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা অতীব দুঃখের সাথে জানাচ্ছি আজকে 3 পর্যন্ত প্রশাসন থেকে নিশ্চয়তা দেওয়া হয়নি যে 3 জনই শাম্মু হত্যার প্রকৃত খুনি। আমরা আশ্বস্ত হতে পারছি না। 31 মের মধ্যে সন্ত্রাসী দল আওয়ামী লীগের দোসর সকল আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর দেওয়ার দাবি জানিয়েছে জুলাই ঐক্য। প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন সেক্টরে থাকা স্বৈরাচারের দোসরদের তালিকা প্রকাশের কথাও জানায় সংগঠনটি। ছাত্র জনতার বুকে গুলি চালানো, নির্দেশদাতা ও সহযোগিতাকারী সকল আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের পরিবার সহ সকলের ব্যাংক হিসাব ও অবৈধ সম্পদ জব্দের দাবিও জানান তারা। দাবি করেন, স্বৈরাচারের দোসর আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে এবং আইনানুগ ব্যবস্থা নিতে হবে। চিহ্নিত সকল স্বৈরাচারের দোসরদের শ্বেতপত্র সরকারি ওয়েবসাইটে প্রকাশ করার দাবি জানায় সংগঠনটি। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম এবং ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও এখনও দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন জুলাই ঐক্যের নেতারা। দাবি মানা না হলে 31 মের পর মার্চ টু সচিবালয় সহ আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে জানায় সংগঠনটি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাওহিদের একজন সক্রিয় সদস্য অভিযোগ করে তাকে 48 ঘণ্টার মধ্যে পদ থেকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দাবি আদায় না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের মুখপাত্র ফারুক হাসান। মঙ্গলবার বিকেলে গুলশান ডিএনসিসির কার্যালয়ের মূল ফটকের সামনে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিক্ষোভ কর্মসূচি
কর্মসূচি থেকে এমন হুঁশিয়ারি দেন তিনি। বলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন সদস্য নিয়ে প্রশাসন পরিচালনা করতে দেয়া হবে না। এজাজের দ্রুত অপসারণ ও গ্রেপ্তারের পাশাপাশি উত্তর সিটিতে মোহাম্মদ এজাজের নিয়োগে কে বা কারা মদত দিয়েছে এবং বাণিজ্য করেছে তার তদন্ত করার জোর দাবিও জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, আদালতের রায় থাকা সত্ত্বেও বিএনপি নেতা ইশরাক হোসেনের হাতে দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব তুলে না দিয়ে সরকার টালবাহানা করছে বলেও অভিযোগ করেন গণ অধিকার পরিষদের এই নেতা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশ দেন। এছাড়া কিছু ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার প্রশংসাও করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতির উপর প্রতিবেদন উপস্থাপন করেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বৈঠকে যোগ দেন। নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা হবে, তবে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, 2025-26 নতুন অর্থ বছরে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, তবে কিছুটা সময় লাগবে। মহার্ঘ ভাতা দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, কত শতাংশ মহার্ঘ ভাতা দেয়া হবে তা পরে জানানো হবে। জানান, একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাজেটে ওয়ার্ক আউট করে দেখা হবে কখন থেকে আর কত দেয়া যায়। মহার্ঘ ভাতা নিয়ে সংশয়ের কারণে এটি সরকার বিবেচনা করবে। স্থলপথে বাংলাদেশের কিছু পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় বিপাকে রফতানিকারকরা। তৈরি পোশাক ও খাদ্যপণ্যের আমদানিতে বিধিনিষেধের ফলে বাজার হাতছাড়া হওয়ার পাশাপাশি রফতানির খরচ 3 গুণ বেড়ে যাওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরাও বলছেন, বাণিজ্য যুদ্ধের মতো পাল্টাপাল্টি ব্যবস্থা না নিয়ে কূটনৈতিক সমাধান জরুরি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানির সহজ পথ স্থলপথ। সময় ও খরচ কম লাগায় এসব পথ দিয়েই পণ্য রপ্তানি করে বাংলাদেশ। দেশটিতে যে পরিমাণ পণ্য যায় তার প্রায় 80% যায় স্থলপথ দিয়ে, কিন্তু সেই সুযোগটি শনিবার হাতছাড়া হয়েছে ভারতের দেয়া নিষেধাজ্ঞায়। তৈরি পোশাক এবং খাদ্যপণ্য সহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক রবিবার থেকে আটকে আছে দেশের আখাউড়া, বুড়িমারি ও বেনাপোল স্থলবন্দরে। ভারতের এই নিষেধাজ্ঞায় রপ্তানি বাজার হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা। বড় একটা প্রভাব পড়বে, বিকজ ইন্ডিয়া আমাদের অ্যাজ এ সিঙ্গেল এক্সপোর্টিং ডেস্টিনেশন হিসাবে লার্জেস্ট। সো এখানে আমরা অনেক প্রোডাক্ট সেল করি। আমাদের যদি টোটাল ফিগার বলতে হয়, উই আর এক্সপোর্টিং অ্যারাউন্ড $50 মিলিয়ন পার অ্যানাম। সো এই ফিগারটা অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত হবে। এটা যেহেতু রাষ্ট্রীয় বিষয়, আমি রিকোয়েস্ট করবো বা আহ্বান করবো গভর্নমেন্টের কাছে যেন পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে, দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে যেন এটার একটা সমাধান বের করা হয়। অর্থনীতিবিদরা বলছেন, আমদানিতে নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে ভারতও। তাই পাল্টা পদক্ষেপের চিন্তা বাদ দিয়ে কূটনৈতিক সমাধানের পরামর্শ তাদের। আমাদের উচিত ছিল যে আমাদেরকে কোনো টেট ফর ট্যাট পাল্টাপাল্টি কোনো অ্যাকশন না করলেই আমাদের উই উড হ্যাভ বিন বেটার অফ। এখন কূটনৈতিক কোনো কম্পালশন আছে কিনা সেটা আমাদের ব্যাপার না, কিন্তু বাণিজ্যের দিক থেকে আমার মনে হয় একটা ক্ষতি হচ্ছে, এবং ক্ষতিটা আমাদেরই বেশি হবে। কম্পিটিশন না হয়ে একটা বাণিজ্য যুদ্ধের মতো হয়ে যাচ্ছে, যে ইউএস চায়না করতেছে, আমরাও এখানে। এটা একেবারে আমাদের জন্য এটা ঠিক না। ভোক্তা স্বার্থ সুরক্ষায় অশুল্ক বাধা দূর করতে দুদেশকে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের তাগিদ দেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞায় ভারতের ক্ষতি বেশি হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায়, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এক যুব সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, ভারত বাংলাদেশে বেশি পণ্য রপ্তানি করে থাকে। যেহেতু ভারত বাংলাদেশি পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, তাই সরকার বিকল্প ব্যবস্থার সন্ধান করছে। এই নিষেধাজ্ঞায় দেশের ব্যবসায়ীদের কিছু ক্ষতি হবে। এ সময় ইশরাক হোসেনের বিষয়ে তিনি বলেন, বিষয়টি যেহেতু আদালতের উপরে বিচারাধীন, তাই এই বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। যেহেতু এটা একটা সাডেন এসেছে, সেক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে এবং সেই বিকল্প ব্যবস্থা খোঁজা পর্যন্ত তো কিছু প্রতিবন্ধকতা থাকবে এবং ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে, তবে দীর্ঘমেয়াদে আমরা মনে করি এটা আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ। অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা সাবেক 2 সহকারী মাহমুদুল হাসান ও তুহিন ফারাবী দুর্নীতি দমন কমিশনের নির্ধারিত জিজ্ঞাসাবাদে হাজির হননি। দুপুরে কমিশন কার্যালয়ে ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক সহকারী মাহমুদুল হাসান ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে, কিন্তু নির্ধারিত সময়ে 2 অভিযুক্ত বা তাদের পক্ষে আইনজীবী যোগাযোগ করেনি। তিনি জানান, নিয়ম অনুযায়ী জিজ্ঞাসাবাদে হাজির হবার জন্য আরও একবার সময় দেবে কমিশন। তদন্ত কর্মকর্তা প্রয়োজনে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে পারবে বলে জানান তিনি। এমনকি জিজ্ঞাসাবাদের জন্য উপদেষ্টাদেরও তলব করার এখতিয়ার দুদকের রয়েছে। এখন পর্যন্ত তাদের কোনো সময় বৃদ্ধির জন্য তাদের কোনো আবেদনও পাওয়া যায়নি। এটা তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এই সুযোগ যদি তারা না নেন তাহলে এটা তাদের বিষয়। তাদের অনুপস্থিতির কারণে আমাদের অনুসন্ধান কাজ থেমে থাকবে না। যদি এই সময়ের মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে আপনার কোনো বক্তব্য না পাওয়া যায়, তাহলে ধরে নেওয়া হবে এই বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই। আমাদের চিঠিতে এই বিষয়গুলো উল্লেখ থাকে, সুতরাং তিনি সেই সুযোগটা মিস করবেন এবং তার এই অনুপস্থিতির কারণে অথবা জিজ্ঞাসাবাদ এড়ানোর এই কৌশল কাজে আসবে না। জামিন পেয়ে কারামুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। দুপুরে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। মঙ্গলবার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এর আগে সোমবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে জুলাই গণ অভ্যুত্থানের সময়ে ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। মুজিব বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। তিনি 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এদিকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ভোরে ঢাকার ড্যামরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ড্যামরা থানার পরিদর্শক মোহাম্মদ মুরাদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রাতে ইডেন কলেজের এক শিক্ষার্থী মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ওই শিক্ষার্থী অভিযোগ করেছেন গায়ক নোবেল তাকে অপহরণ করে মারধর ও ধর্ষণ করেছেন। এদিকে এই ঘটনায় নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা 3টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। গ্রাহকদের কাছে 2টি প্যাকেজ দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্যাটেলাইট ইন্টারনেট স্টারলিংক। 2টি প্যাকেজের একটির জন্য মাসিক 6,000 টাকা এবং অন্যটির জন্য 4,200 টাকা গুনতে হবে গ্রাহককে। আর ইন্টারনেট সেটআপ যন্ত্রপাতির জন্য গ্রাহককে এককালীন দিতে হবে 47,000 টাকা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, স্টারলিংকের ইন্টারনেটের দাম যৌক্তিক, তারপরও তা পর্যালোচনাযোগ্য। স্টারলিংকের কারণে জাতীয় স্বার্থের কোনো ক্ষতি হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। 300 মেগাবাইট গতির আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ দিয়ে বাংলাদেশে গ্রাহক পর্যায়ে চালু হলো মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেস এক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক। একটি ডিভাইসের মাধ্যমে 20 থেকে সর্বোচ্চ 50 মিটার দূরত্বে সেবা পাওয়া যাবে। একই দূরত্বে থাকছে ইন্টারনেট শেয়ারিংয়ের ব্যবস্থাও। ডিভাইসের জন্য এককালীন খরচের 47,000 টাকা পুরোটাই যাবে গ্রাহকের পকেট থেকে। স্টারলিংকের প্যাকেজ দুটির একটি রেসিডেন্স, যার মাসিক খরচ 6,000 টাকা এবং রেসিডেন্স লাইট হিসেবে 4,200 টাকা গুনতে হবে গ্রাহককে।
বিশেষ সহকারী। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এসব তথ্য জানান। আমরা শ্রীলঙ্কা এবং জাকার্তার প্রাইস স্টাডি করে দেখেছি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রাইসটা দেওয়া হয়েছে মান্থলি ৬,০০০ টাকা কিংবা ৪২০০ টাকা, এটা রিজিওনাল প্রাইসের চেয়েও কিছুটা কম। বর্তমানে বাংলাদেশে 1 মেগাবাইট ব্যান্ডউইথের যে দাম, সেই দাম হিসাব করলে রিয়েল টাইম 300 MBPS স্পিডের দাম পড়ে প্রায় ৭৫,০০০ টাকা। তো সেই তুলনায় যদি আমরা বিবেচনা করি তাহলে এটা উল্লেখযোগ্য হারে কম, এবং যেহেতু আইএসপির ওয়াইফাইটা শেয়ারেবল, মোবাইল ওয়াইফাইটা শেয়ারেবল এবং স্টারলিংকও শেয়ারেবল, তো সেই জন্য শেয়ারিংয়ের প্রশ্ন বিবেচনা রেখে আমরা মনে করি এই দামটা একটা যৌক্তিক। দক্ষিণ এশিয়ায় অন্যতম পায়োনিয়ার হিসেবে এখানে মার্কেটে ঢুকে গেছে আমরা শ্রীলঙ্কা। তো যদি আমাদের মনে হয় যে ইন্ডিয়া লঞ্চ করার পরে বা পাকিস্তান লঞ্চ করার পরে, নেপাল লঞ্চ করার পরে যদি আমাদের মনে হয় যে এই প্রাইসগুলো বেশি, তাহলে আমাদের নেগোসিয়েট করার অবশ্যই সুযোগ আছে। তিনি জানান, দেশের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। একই সাথে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিকেও স্থানীয় পরিবেশক হিসেবে রাখবে স্টারলিংক। আনঅথরাইজড ডিভাইসের ব্যাপারে আমরা বলেছি যে প্রতিটা ডিভাইসকে বাংলাদেশের সীমানায় অপারেট করতে হলে বিটিআরসি থেকে এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। এবং একই সাথে যেহেতু আমরা বিটিআরসি থেকে ইন্টারনেট গেটওয়ে হিসাবে লাইসেন্স দিয়ে থাকি, সেজন্য আমাদের লাইসেন্সগুলোর স্বার্থে তাদেরকে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে। নিয়ন্ত্রণের বিষয় এই দুটোই। আমরা চাইলে গেটওয়েগুলোকে সুস্পষ্ট নির্দেশনা দিতে পারবো এবং ডিভাইসগুলো, কানেক্টেড ডিভাইসগুলোকে মনিটরিং আওতায় রাখতে পারবো। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার আরও 4টি কোম্পানি বাংলাদেশে ব্যবসার আগ্রহ দেখিয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। অবসরপ্রাপ্ত বিমান সেনা ও MODCER সদস্যদের জন্য ওয়েব পোর্টাল পেনশনার সলিউশনের উদ্বোধন হয়েছে। ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়েব পোর্টালটির উদ্বোধন করেন। বিমান বাহিনীর অগ্রগতি ও প্রযুক্তিগত উন্নতির সাথে তাল মিলিয়ে অবসরপ্রাপ্ত বিমান সেনা ও MODCER সদস্যদের কাছে পেনশন সহ অন্যান্য সেবা পৌঁছে দিতে এই ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। এই পোর্টাল ব্যবহার করে তারা দেশে বিদেশে যে কোনো স্থান থেকে সশরীরে হাজির না হয়েও পেনশন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং যাবতীয় সেবা গ্রহণ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চাকুরিরত ও অবসরপ্রাপ্ত বিমান সেনা ও MODCER সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলা ভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ শাফিন খানের দ্বিতীয় নামাজে জানাজা শেষে খুলনার টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। সকালে শাফিন খানের জানাজা পড়ান সর্দার জামে মসজিদের ইমাম সালমান বিন আমিন। এতে অংশ নেন মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট SM শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর জামায়াতে ইসলামীর আমির মৌলানা মাহফুজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, এনসিপির মুখ্য সংগঠক হামিম রাহাত, প্রেস ক্লাবের সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুল, BFUজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানী মগবাজারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শাফিন খানকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। জামায়াত নেতা, শিক্ষাবিদ, লেখক ও গবেষক ডক্টর আ.জ.ম ওবায়দুল্লাহর স্মরণ সভা হয়েছে চট্টগ্রামে। বিকেলে IEB মিলনায়তনে এর আয়োজন করে চট্টগ্রাম কালচারাল একাডেমি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অমাবস্যার রাতে স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউট অব কলেজের নবগঠিত কমিটির পরিচিতি সভা হয়েছে মুন্সিগঞ্জে। দুপুরে কলেজের অবলা বসু অডিটোরিয়ামে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। 10 দিনব্যাপী শহীদ জিয়া গ্রন্থমেলা উদ্বোধন হয়েছে সিলেটে। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কায়েস লোদি। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য।
চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা এবং জাতীয় রাজস্ব বোর্ডের বিষয়ে সরকারের সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM। এতে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহিদুল আজম, উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান ফারুক উজ্জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি সহ অন্যরা। মৌলিক অধিকারের বিষয়টি শুধু আইন বা সংবিধানের বিষয় নয়, মানুষকে সচেতন হতে হবে অধিকারের পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে। রাজধানীর সায়দাবাদে বিশ্ব নাগরিক অধিকার আন্দোলনের আলোচনায় একথা বলেন বক্তারা। RK চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মাহবুবুল আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন একই কলেজের সাবেক অধ্যক্ষ রাইহানুল হক, অধ্যাপক শামসুল আলম, জোবাইর হোসেন ও পরিবেশ বিজ্ঞানী নুরুল আমিন বাগমার। সবাই পরিবেশ, স্বাস্থ্য, সুপেয় পানি ও নির্মূল বায়ুর অধিকার নিশ্চিতে জনসচেতনতামূলক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় সংগঠনটি। শিক্ষার মান উন্নয়ন বিষয়ক কর্মশালা ও অভিভাবক সমাবেশ হয়েছে শরীয়তপুরে। দুপুরে সখীপুর DM খালি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলা ভিশন টিভির বার্তা সম্পাদক বেনজির আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্র মণ্ডল। এ সময় জেলা বিএনপির সভাপতি সাবেক MP শফিকুর রহমান কিরণ ভার্চুয়ালি যুক্ত হয়ে অভিভাবকদের শুভেচ্ছা জানান। উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সামুদা স্পেক কেম লিমিটেডের স্যাম বন্ড প্রিমিয়ার ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান। এতে অংশ নেন ঢাকা মহানগরীর বিভিন্ন আসবাবপত্র তৈরির ওয়ার্কশপ মালিকগণরা। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অ্যাডভাইজার নাসিম আনোয়ার, চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস, সামুদা স্পেক কেম এর হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং AKM মাহমুদুল হাসান, হেড অব অপারেশন মিজানুর রহমান, হেড অব HR মোহাম্মদ মুশফিকুল আজম, AGM মশিউর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আজও ঢাকাবাসীর আন্দোলন। কাল সকাল 10টার মধ্যে ব্যবস্থার দাবি, হাইকোর্টের রিটের রায় কাল। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে কালো ছায়া দেখছেন মির্জা ফখরুল। সুপরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারার অভিযোগ। নির্বাচন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ কাল। ইসি পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি নেতাদের। সাম্যর প্রকৃতি হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শাহবাগে ছাত্রদলের অবস্থান। আওয়ামী দোসর আমলাদের বাধ্যতামূলক অবসরের দাবি জুলাই ঐক্যের। স্থলপথে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় বিপাকে রপ্তানিকারকরা। বাজার হাতছাড়া হওয়ার শঙ্কা, নিষেধাজ্ঞায় ভারতের ক্ষতি বেশি, মন্তব্য উপদেষ্টা আসিফের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।